রিসেন্ট টাইমের পারফরমেন্সের বিবেচনায় ব্রাজিল বিশ্বকাপে ফেভারিট নয়, এই ধরনের একটা মন্তব্যের কারণে কি ভিনিসিয়াস জুনিয়রের সমালোচনা করা হয়েছিল? যারা করেছিলেন তারা দয়া করে তার কাছে ক্ষমা চেয়ে নিন, কিংবা আপনারা যে ভুল করেছেন বা আপনাদের সমালোচনা যে আসলে যৌক্তিক ছিল না, এ ব্যাপারে আপনাদের বাস্তবতা মেনে দুঃখ প্রকাশ ব্যক্তিগতভাবে নিজের কাছে করা উচিত। ফ্রান্সের বিপক্ষে যেই ব্রাজিলকে আপনি দেখেছেন, এই ব্রাজিল একটা অপরিচিত ব্রাজিল। কেন অপরিচিত ব্রাজিল, কেন এই ধরনের খেলা খেললো, এ নিয়ে অনেক ডেপথ আলোচনা করা যাবে, কিন্তু আলোচনা শুরুর আগে একটা কথা একটু বলে নেই। সেটা হলো, ব্রাজিলের পারফরমেন্সের বিচারে হোক বা যে জন্যই হোক না কেন, যদি সমালোচনা করা হয় বা ভুল ত্রুটি নিয়ে যদি আলোচনা করা হয়, আপনারা অনেকে সহ্য করতে পারেন না, আপনাদের কাছে এই জিনিসগুলো ভালো লাগে না। আপনাদের কাছে ভালো লাগে কোনটা জানেন? যদি ইনিয়ে বিনিয়ে নানান রকম ছলে বলে মিথ্যা যদি আপনাদেরকে বলা হয়, তাহলে সেটা আপনাদের কাছে খুব ভালো হতো, বা এটাই আপনারা পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন, সবার কথা বলছি না। তো এই যে আপনারা রিয়েলিটি মেনে নেন না, বা এই যে রিয়েলিটি মেনে না নেওয়ার কারণে আপনারা যে সমালোচনা নিতে পারেন না, তো এই ব্যাপারগুলো আপনারা যতদিন নিতে পারবেন না, ততদিন আসলে এইভাবে আপনারা নিরাশ হয়ে ফিরবেন, খালি হাতে ফিরবেন। এটা আপনাদের জন্য। এবার একটু রিয়েলিটি চেক দেওয়া যাক। কার্লো আনচেলত্তির যদি আপনি সমালোচনা করেন, করতেই পারেন, এটা সমালোচনা করার মানে যথেষ্ট কারণও পাওয়া যাবে। সেটা হোক নেইমার থাকা না থাকা, সেটা নিয়ে আপনি করতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, যেই ধরনের ফুটবল খেলেছে ব্রাজিল, এই ধরনের ফুটবলের সাথে নেইমার এসে কি ব্রাজিলকে উদ্ধার করতে পারতো? এটা কি আপনার কাছে মনে হয়? আপনি নেইমারকে কোন জায়গাটা মিস করেছেন আমি জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি কর্নার কিক আর ফ্রি কিকগুলো নেওয়ার জন্য নেইমারকে যথেষ্ট পরিমাণে মিস করা হয়েছে এই স্কোয়াডে। এছাড়া মিডফিল্ডের যে শূন্যতা, সেই শূন্যতা নিয়ে কি আসলে আপনি এখন পর্যন্ত চিন্তিত কিনা? যদি চিন্তিত না থাকেন, তাহলে আপনার চিন্তিত হওয়া উচিত, এবং ব্রাজিল এই ব্যাপারটা নিয়ে অবশ্যই ভালো করে কাজ করা উচিত। কার্লো আনচেলত্তি আশা করা যায় সেটা করবেন। এবার যে ডিফেন্স নিয়ে এতদিন আলোচনা সমালোচনা, আপনারা অনেক বেশি চিন্তিত ছিলেন, সেই ডিফেন্সের কাছ থেকে আপনারা আসলে যে ধরনের পারফরমেন্স দেখেছেন, সেই পারফরমেন্সে আপনি খুশি হবেন না। কেন খুশি হবেন না? আপনারা শুধুমাত্র ব্রাজিলের জয়টাই দেখার জন্য বসে থাকেন, কিংবা অনেকেই এই জিনিসটা করে যে শুধুমাত্র জয় পাইলেই হইল। কিন্তু জয়ের পরেও একটা জিনিস যে মানে শূন্যতা থাকে, সেই শূন্যতাগুলো নিয়েও তো আসলে কাজ করার দরকার। ব্রেমারের কাছ থেকে একটা গোল পাওয়ার পর আপনি হয়তোবা তৃপ্ত হয়েছেন, কিংবা আপনি অনেকটা খুশি হয়েছেন, এরকমটা হতে পারে, কিন্তু অ্যাবসলিউট ব্লান্ডার আপনি আসলে কাকে বলবেন? ওয়েসলিকে বলবেন, যে কিনা মানে উপরে উঠে গেলে আর নিচে নামার কোনো খবর থাকে না? আপনি এই দোষটা কাকে দিবেন? ব্রেমার সহ লিও পেরেরাকে দিবেন, যে কিনা কিলিয়ান এমবাপের সাথে স্পিডে পারে না? এটা তো মানে তারা যে পারবে না, এটা তো জানা কথা। এই জিনিসটা কি নতুন কিছু? তার বিষয়টা হলো যে ব্রাজিল এবং ফ্রান্স দুই সাইড থেকে আপনি যখন বিবেচনা করবেন, আপনি একটু ভালো করে মিলিয়ে দেখেন। ফ্রান্স যখন মানে নিচ থেকে বিল্ড আপ করে উপরে উঠছিল, এবং মানে কিলিয়ান এমবাপের ওই স্পিডটা ব্যবহার করার জন্য মোটামুটি তারা ওই স্পেসটা ভালোভাবে কাজে লাগিয়েছে। একই সাথে সেম কাজটা কি করতে পেরেছে? ভিনিসিয়াস জুনিয়র করতে পেরেছেন? পারেননি। কেন পারেননি? কারণ ভিনিসিয়াস জুনিয়রকে যেভাবে মার্কিং করা হচ্ছে, সেমভাবে মানে অন্য সাইড দিয়ে যে কেউ এসে সেটার একটা ব্যাকআপ তৈরি করবেন, কিংবা কেউ এসে যে ভিনিসিয়াস জুনিয়র কাছ থেকে বল নেবেন দেবেন, সেই জিনিসটা প্রথমার্ধে কিন্তু খুঁজে পাওয়া যায় নাই। প্রথমার্ধের যেই জঘন্য এবং ক্লুরস ফুটবল ব্রাজিল প্রদর্শন করেছে, সেটাকে আসলে কি শূন্যতা বলবেন, নাকি সমন্বয়হীনতা বলবেন, নাকি ট্যাকটিক্যাল ব্ল্যান্ডার বলবেন? যেটাই আপনি বলেন না কেন, একটা জিনিস পুরোপুরি পরিষ্কার, সেটা হলো সমন্বয়হীনতার অভাব চোখে পড়েছে বেশ ভালোভাবে। দেখুন, আমি একটা কথা সবসময় বলি, আনকরা, নাম না জানা, তারপর হচ্ছে অপরিচিত, চিনি না জানি না এরকম একটা দলের সাথে খেলে 4-5 গোল দিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার চেয়ে নামি দামি চ্যাম্পিয়ন একটা দলের বিপক্ষে হারাটা যথেষ্ট যৌক্তিক, এবং সেখানে পরাজয় হলেও এখানে অনেক কিছু শেখার থাকে, এবং নতুন করে রিকল করা এবং রিবন্ডিং তৈরি করার অনেক জায়গা থাকে। ব্রাজিল সেই কাজটা খুব ভালোভাবে করেছে। দেখুন, রাফিনহাকে আপনি ইসের পরে পাবেন কিনা, মানে ক্রোয়েশিয়ার ম্যাচে পাবেন কিনা, সেটা একটা বিগ কনসার্ন। তার কারণ তিনি হাফ টাইমের সময় মাসেল পেইন ক্লেম করার কারণে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। এই যে প্রত্যেকটা জায়গায় শূন্যতা, একটা দুইটা জায়গা না, প্রত্যেকটা জায়গায় শূন্যতা, এই শূন্যতা
মানে এই শূন্যতার প্রত্যেকটা জায়গার পেছনে একটা জিনিসকে আপনি বড় করে মোটা দাগে আপনি করতে পারেন, সেটা হলো যে সমন্বয়হীনতার অভাবটাকে আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায়। আর এই সমন্বয়হীনতাটা আসলে একদিন 2 দিনের খেলা না, এই সমন্বয়হীনতা বেশ কিছুদিন ধরে, ধরেন গত বিশ্বকাপের পর থেকে নিয়ে এই পর্যন্ত বলবেন না, তারও আগে থেকে। মানে একটা দল ভালো একটা সমন্বয় বা ভালো একটা ছন্দ তৈরি হতে পারে কখন, যখন আপনি দীর্ঘদিন ধরে এই জাতীয় দলটায় খেলবেন, খেলতে 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 আপনি প্রত্যেকের চোখের ভাষা, মুখের ভাষা, শারীরিক ভাষা আপনি সব কিছু বুঝে যাবেন। তো ব্রাজিলের কলাপের পর এই যে ক্লাবের থেকে প্রেশার, ব্যক্তিগত অনীহা, তারপরে ব্রাজিলের জন্য ডেডিকেটেডলি নিজেকে উদারভাবে বা নিজেকে করে না দেওয়া, এই ব্যাপারগুলো আসলে অনেক বড় একটা প্রশ্নের জায়গা তৈরি করেছে। তো সমন্বয়হীনতার যেই প্রশ্নটা এই মুহূর্তে তোলা হবে, এই জায়গাটায় আসলে আপনি এককভাবে কোচকে দায় দিতে পারবেন না, দায়টা দিতে হবে প্লেয়ার এবং ক্লাবের সাথে প্লেয়ারদের যে সম্পর্কটা, ওই সম্পর্কের জায়গা থেকে পেশাদারিত্বের ওই আচরণটা করতে হবে প্লেয়ারকেই, এটা ছাড়া আসলে সম্ভব না। এরপরে আপনি যেই জায়গাগুলো নিয়ে সন্তুষ্ট হবেন, সেই সন্তুষ্টের জায়গাটা কোনটা, সন্তুষ্টর জায়গাটা আপনি বলতে পারেন, সেটা হলো আমি ব্যক্তিগতভাবে পছন্দ করব এই মুহূর্তে, সেটা হলো ইগোর থিয়াগোকে। তিনি যতটুকু খেলার সুযোগ পেয়েছেন প্রেস করেছেন, কিন্তু তার ওই প্রেসের বিপরীতে কিছু প্রশ্ন থেকে যায়। প্রেস কি আসলে একজনের? প্রেস তো অনেকজনের। তার মানে আপনি যখন এক্সপেক্টেড পাসিং জোনগুলো যদি ব্লক না করে দেন, তখন আপনার জন্য ওই প্রেসটা আসলে ফলপ্রসূ হয় না। আপনি দেখেন না, এই ধরনের কন্ডিশনে ফ্রান্স একজন কম নিয়ে খেলার পরেও তারা যে ছোট ছোট পাচে একেবারে নিজেদের অর্থ থেকে নিয়ে প্রতিপক্ষের অর্থ পর্যন্ত ছোট ছোট পাচে তারা বল নিয়ে বেরিয়ে যাচ্ছে, এই জায়গাটা হলো অনেক বড় একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা কার্লো আনচেলত্তিকে খুঁজতে হবে। এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সেই ঘুরে ফিরে একই প্রশ্ন, প্লেয়ারদের পর্যাপ্ত রসদ না থাকা। কার্লো আনচেলত্তির মেইন যে ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলোর অনুপস্থিতি ব্রাজিলকে মোটামুটি ভালো একটা দুর্যোগ বা দুর্ভোগে ফেলে দিল। একই সাথে ব্রাজিলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আবেগ নয়, শুধু ব্রাজিলকে না, ব্রাজিল ফ্যানদেরকেও, যারা ব্রাজিলের অন্ধভক্ত, যারা শুধুমাত্র জয়টাই চান আর কিছু চান না, তাদেরকে মোটামুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ফুটবলটাকে খেলতে হলে ফুটবলটাকে একদম গোড়া থেকে ওন করে তারপরে আসতে হয়। ফ্রান্সের যে টিম, সেই টিমটাকে আসলে কি আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এই মুহূর্তে ঘোষণা দেবেন কি না, সেটা একটা অনেক বড় প্রশ্ন। এবং সেই প্রশ্নের উত্তরটা অনেকেই এখন থেকেই বলতে চেষ্টা করবেন যে ফ্রান্স বিশ্বকাপ জেতার একটা অন্যরকম দাবিদার হলেও হতে পারে। ব্রাজিলের খেলা দেখে আপনার মন ভরবে না, এটা খুব স্বাভাবিক কথা। এই খেলা যদি ড্র করতো তাও দুঃখের কোনো শেষ ছিল না, তার কারণ প্রথমার্ধে ব্রাজিল যে ধরনের ফুটবল খেলেছে সেটা আসলেই দুঃখজনক, এবং সেকেন্ড হাফে ফিরে আসার চেষ্টা করলেও ভিনিসিয়াস জুনিয়রের শেষ মুহূর্তের ওই মিসটা আপনাকে হয়তোবা দুঃখ দিতে পারে। বাট এইটাই হচ্ছে ফুটবল। আপনাকে শুধুমাত্র ওই একটা দুইটা আফসোস নিয়ে বাঁচলে হবে না, আপনাকে পুরো 90 মিনিট দৃষ্টিনন্দন ফুটবল খেলতে হবে। দিন শেষে যদি আপনি হেরেও যান, ওই হারটা কেন সেটার উত্তর খুঁজে পাওয়া যাবে। কিন্তু আজে বাজে ফুটবল খেলে আপনি যদি ড্র করেন, আত্মতৃপ্তিতে ভোগেন, তাহলে আপনি সেটার রেজাল্ট পরবর্তীতে আর কখনো খুঁজে পাবেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। ব্রাজিল যা খেলেছে সেই অনুযায়ী 2-1 গোল মোটামুটি আমি বলবো একটা তৃপ্তির হার। কেন এই তৃপ্তির হার? কারণ নিজেদের ভুলগুলো পাওয়া গেছে, এখন কাজ করতে আরও সুবিধা হবে, সহজ হবে। কিন্তু আপনারা যারা শুধুমাত্র সমালোচনা নিতে পারেন না, তাদের জন্য আসলে এই ধরনের হারটা কিছুই না, বরং যা প্রত্যাশা করা হচ্ছিল রাইভাল ফ্যানদের কাছ থেকে, অন্যান্যদের কাছ থেকে, যে ব্রাজিল অনেক বড় ব্যবধানে হেরে যাবে, সেই বড় ব্যবধানে যে হারে নেই, এটাই বরং প্রাপ্তি বলে মনে করি। শূন্যতার নিয়ে অনেক এপিসোড করা যাবে, কিন্তু এখন পর্যন্ত দেখে যা মনে হয় সেটা হলো ব্রাজিলকে সময় দিতে হবে। এই দলটাকে আপনি যদি সামনে অদূর ভবিষ্যতে ভালো একটা রেজাল্টের দিকে যেতে চান এবং ভালো কিছু পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে পা রাখতে হবে মাটিতে, এবং একেবারে তৃণমূল থেকে নিয়ে একেবারে আপ টু বটম ভালো করে প্রিসাইজ করে সামনের দিকে ছোট ছোট করে প্ল্যান মোতাবেক আগাতে হবে। যেই কথাটা ভিনিসিয়াস বলেছিল যে আমাদেরকে ধাপে ধাপে সামনের দিকে এগোতে হবে। যা দেখেছি তাই তুলে ধরেছি। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।